This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। আজকে শুরুতেই প্রথমেই আমরা সবাই জেনে গিয়েছি গোটা দেশ মুহ্যমান প্রখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল আর আমাদের মধ্যে নেই। প্রায় ৯০ বছর বয়স হয়েছিল তার। অনেকে বলেন ভারতীয় চলচ্চিত্রে, বিশেষ করে নবতরঙ্গের চলচ্চিত্রের যারা মুখ, তাদের মধ্যে অন্যতম ছিলেন শ্যাম বেনেগাল। শ্যাম বেনেগালের সঙ্গে আমাদের পশ্চিম বাংলা, বিশেষত সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক কুমার ঘটক থেকে শুরু করে অন্য ধারার ছবির যারা চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিচালক, কলাকুশলী, তাদের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। একের পর এক ছবি করে গোটা দেশকে তিনি অবাক করে দিয়েছেন। তার ছবিতে সামাজিক বাস্তবতাকে যেমন তিনি তুলে ধরেছেন, পরবর্তীকালে মুজিব এবং তার আগে নেতাজি বিভিন্ন বায়োগ্রাফি অর্থাৎ জীবনীমূলক ছবি করেও তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। আমরা জানি শ্যাম বেনেগালের সঙ্গে এই পশ্চিম বাংলার গভীর সম্পর্ক। 1976 সালে পদ্মশ্রী এবং 1991 সাল, এমনকি 2023 সাল মৃত্যুর শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত চলচ্চিত্রই ছিল তার ধ্যান জ্ঞান। অনেকে জানতেই না যে দেখতে দেখতে তার বয়স 80 বছর কখন পেরিয়ে গেছে। গত 10 বছরেও তিনি সক্রিয় ছিলেন এবং বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়েও তিনি ছবি করেছিলেন, দ্য মেকিং অফ আ নেশন। প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। আমরা সরাসরি চলে যাব, আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে। অর্জুনদা, বিশেষ করে আপনার চলচ্চিত্র জীবনের সূত্রপাত, আপনার অভিনয়, অনেকেই বলেন শ্যাম বেনেগাল একদিকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার কাছে গডফাদার, শিক্ষক এবং বন্ধু। আজকে তার শূন্যতা নিশ্চয়ই আজকে সন্ধ্যা পেরিয়ে রাত্রেবেলা আপনাকে গ্রাস করেছে। শ্যামবাবু, মানে আমরা শ্যামবাবুই বলতাম। শ্যামবাবু, গুলজার ভাই, এরা সবাই একটা ফ্যামিলির মতন ছিল। মানে ওখানে যেমন বাসুদা, বাসু ভট্টাচার্য, বাসু চ্যাটার্জি, ঋষিদা, এরা সবাই, মানে মুকুল দত্ত, মানে এরা সবাই কিন্তু একটা একটা আবদ্ধ ছিল একটা একটা সুতোর মধ্যে। কেন এরা সবাই একটা জনারকে পছন্দ করত, যেটা তুমি লক্ষ্য করে থাকবে যে শ্যামবাবু কিন্তু প্রথম উনি কান্ডারি যিনি হিন্দি ইন্ডাস্ট্রিতে একটা নতুন দিক খুঁজে আসছে। অঙ্কুর বলে যে ছবিটা, সেটায় আমাদের শাবানা আজমি ছিলেন, তাতে করে এরপরে তো অনেক ছবি এলো ওনার ভূমিকা এলো, ওনার মন্থন এলো, ওনার নিশান্ত এলো, তারপরে আরো কত ছবি এলো আমি বলতে পারবো। ওনার মধ্যে একটা, যেটা আমি লক্ষ্য করেছি, যে সমাজে যে একটা ভায়োলেন্স বিচরণ করে, একটা হিংসা একটা বিচরণ করে, সেটা কিন্তু ইনার লেটেন্ট ওই হিংসাটা, ওই ভায়োলেন্সটা উনি কিন্তু বের করে আসতেন। যদি তুমি দেখে থাকবে যে অঙ্কুরে যেভাবে যে জোরদার, যে জমিদার যেভাবে ইউজ করছে, তারপরে সে তারই হাজবেন্ডকে মারছে নিজের পাপটাকে ঢাকার জন্য। সাধু মেহের যে হাজবেন্ড হয়েছিল তাকে কিবার মারলো সে জমিদার। তো এই যে জিনিসটা, তারপরে ভূমিকা, তারপরে নিশান্তে কিভাবে কিডন্যাপ করলো সবার, মানে এই জিনিসগুলো কিন্তু একটা ইনার লেটেন্ট ভায়োলেন্স এবং একটা প্যাটার্ন খুঁজে বের করেছিলেন উনি। এবং নাসিরুদ্দিন শাহ, অঙ্কুরি, এরা যে স্মিতা পাটিল, শাবানা আজমি, এরা কিন্তু, কুলভূষণ খরবন্দর, এরা কিন্তু কোনোদিন শ্যামবাবুকে ভুলতে পারবেন না।
কেন এদের জায়গা করে দিয়েছিল কিন্তু শ্যাম বেনেগালের ছবি। আজকে কিন্তু নাসিরুদ্দিন শাহ যদি নাসিরুদ্দিন শাহ হয়ে থাকে, ওমপুরি যদি ওমপুরি হয়ে থাকে, তাহলে এই যে গোবিন্দ নেলানি, শ্যাম বেনেগল, এদের জন্যই কিন্তু ওরা আজকে জায়গা করতে পেরেছে এবং এরা নতুন দিক একটা ইন্ট্রোডিউস করেছে। সে কাজে আমি বলবো যে শ্যাম বেনেগলের অবদান কিন্তু বিশাল হিন্দি ইন্ডাস্ট্রিতে। আমরা ভাবতেই পারতাম না যে নাসিরুদ্দিন শাহর মতন লোক সে হিরো হবে বা ওমপুরীর মতন লোক সে মুখ্য চরিত্র অভিনয় করবে, এটা আমরা কোনোদিন ভাবতে মানে ইন্ডিয়ান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি, ওরা ভাবতেই পারতো না। ওদের চোখে খালি শাম্মী কাপুর, দেবানন্দ, দিলীপ কুমার, সুন্দর দেব, জিতেন্দ্র, রাজেন্দ্র কুমার, ধর্মেন্দ্র এই ঘোরাফেরা করতো। এর পাশাপাশি যে একটা জায়গা করে নেওয়া খুব মানে এই যে যেমন ভূমিকা বলে একটা ছবি মারাঠি অভিনেত্রী হংসা ওয়াডেকারের জীবনীতে করেছিল শ্বেতা পাটিল এবং অমল পালেকর, তাতে অমল পালেকর একটা দুর্ধর্ষ অ্যান্টি হিরো পাঠ করেছিল। আমি আজ পর্যন্ত ওনার অভিনয় বলতে পারবো না। একটা সাইলেন্ট ভায়োলেন্স, একটা সাইলেন্ট একটা যেভাবে অ্যানিমাল লাইক একটা টেন্ডেন্সি, ইনস্টিংক্ট, যেটা যে কিভাবে বের করে এনেছিলেন, এটা কিন্তু শ্যাম বেনেগালের কৃতিত্ব। কিন্তু আমি একটা কথা বলবো যে অনেক দিন ধরে ভুগছিলেন, যন্ত্রণা থেকে মুক্তি পেলেন, 90 বছর বয়স হয়ে গেছিল, আর হয়তো উনি কোনো ছবি করতে পারতেন না, কিন্তু উনি চলে গেছেন, ভালো হয়েছে, একদিক থেকে যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। এবং আমি ওনার আত্মার শান্তি কামনা করি এবং আমাদের অনেক কিছু উনি দিয়েছেন। আমার তো ওনার সঙ্গে একটা ব্যক্তিগত একটা হৃদ্যতা ছিল। আমাকে উনি সুভাষ বোস করে যে ছবিটা করেছিলেন তার জন্য আমাকে ডেকেও ছিলেন। আলটিমেটলি সেটা হলো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের মধ্যে একটা প্রচন্ড একটা ফ্যামিলির মতন একটা ব্যাপার ছিল, এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। অর্জুন দা, আমি একটা ছোট্ট মানে প্রশ্নটা খুব ছোট্ট, কিন্তু আমি জানি এর উত্তরটা ব্যাখ্যা করতে গেলে বিরাট সময় লাগে। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তাদের পরবর্তী প্রজন্মের ভারতীয় চলচ্চিত্রকার যারা ভারতীয় চলচ্চিত্রের নবতরঙ্গকে বয়ে নিয়ে গিয়েছেন, বোধহয় ইতিহাস মনে রাখবেন শ্যাম বেনেগালকে সেই কারণেই। Absolutely, শ্যাম বেনেগল is one of the gems. শ্যাম বেনেগলকে ভোলা অত সহজ নয়। শ্যাম বেনেগল, অদূত গোপালকৃষ্ণন, গিরিশ কাসারাভাল্লি, এরা একটা নতুন দিক খুঁজে দিয়েছে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে। এদের সত্যজিৎ রায় তো বিশাল বড় মাপের মানুষ, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, তপন সিংহ, মৃণাল সেন, এরা তো অনেক উঁচু দরে, কিন্তু ওরাও কিন্তু নিজেদের রুটকে চিনে আমাদের ইন্ডাস্ট্রিকে। এবং শ্যাম বেনেগলের জিনিসটা আরো ডিফিকাল্ট হয়ে গেছিল এই জন্যে, যদিও উনি হায়দ্রাবাদের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন তো ওখানকার জিনিস করতেন, কিন্তু হিন্দিতে এত সুন্দর ব্লেন্ড করতে পারতেন। এবং সেই জিনিসে মিউজিক বলো, বনরাজ ভাটিয়া, ওনার একটা স্পেশাল সফট কর্নার ছিল বনরাজ ভাটিয়ার প্রতি। এবং এই যে সাবজেক্ট গুলো উনি চুজ করতেন, এটা কিন্তু হিন্দিতে ভীষণ ভালো ব্লেন্ড করিয়েছিলেন উনি। এইখানে ওনাকে কৃতিত্ব দেব যে উনি সফল হয়েছিলেন হিন্দি ইন্ডাস্ট্রিতে, যেখানে এসব ছবির কোনো জায়গাই ছিল না। এই জায়গা উনি করেছেন, উনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন আজকে। কিন্তু যে অভিনেতার আমি নাম করলাম, তা সত্ত্বেও আরো অনেক অভিনেতা, সাধু মেহের আছে, আরো অনেক অভিনেতা অভিনেত্রী আছে, এই সময় মনে পড়ছে না, তারা একটা জায়গায় পৌঁছে গেছিল। অবশ্যই অর্জুন দা, আমি জানি আজকে আপনার মন খুব ভারাক্রান্ত, কিন্তু আপনি বলছেন দীর্ঘ যন্ত্রণা ভোগ করছিলেন। শান্তি কামনা করি। অবশ্যই আমাদের আর+ নিউজেরও তাকে শ্রদ্ধার্ঘ। অর্জুন দা, আমি অবশ্যই এ বিষয়ে আরো বিশদে জানার আমার আগ্রহ থাকলো। আমি আপনাকে অনুরোধ করব আপনি এ বিষয়ে আরো বলুন, আপনি লিখুন। তার কারণ শ্যাম বেনেগাল তার পরবর্তী প্রজন্মের যারা রয়েছেন তাদের মধ্যেই বেঁচে থাকবেন। আপনি একজন উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে অবশ্যই আপনি সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আশা করি। অসংখ্য ধন্যবাদ অর্জুন দা। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম প্রখ্যাত অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে, যা চলচ্চিত্র জীবনের শুরুই হয়েছিল শ্যাম বেনেগাল এবং তার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের সেই সমস্ত মানুষজন যারা ভারতীয় নবতরঙ্গের ছবির উদ্গাতা, পুরোধা পুরুষ। শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে একটি ছবি করেছিলেন শ্যাম বেনেগাল।
কি মহা সমাপতন দেখুন। আজকেই বাংলাদেশ থেকে একটা খণ্ডচিত্র এসেছে, সেই ছবি আমাদের সবাইকে স্তম্ভিত করে দিয়েছেন। একজন বৃদ্ধ মানুষ, তিনি মুক্তিযোদ্ধা, তাকে জুতোর মালা পরিয়ে ইউনুস শাসিত বাংলাদেশে চরম নির্যাতনের শিকার হলেন এই প্রবীণ মুক্তিযোদ্ধা। কুমিল্লার 14 গ্রামে 78 বছর বয়সী মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় পরানো হলো জুতোর মালা। 71-এর মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য তিনি বীর প্রতীক পান এই আব্দুল হাই কানু। সেই তাকেই জুতোর মালা পরানো হলো এবং জামায়াত সমর্থকরা পরালেন। এবং সূত্রের খবর, রবিবার তার গ্রামের প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সামনে থেকে জুতোর মালা পরানো হয়। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে বলা হচ্ছে, কতটা চলছে সেটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু ওই পর্যন্ত গ্রেফতার তো দূরের কথা, অপরাধীরা তাদের নাকি চিহ্নিতই করা যায়নি। আর স্কুলের বাচ্চা ছেলেরা যাতে দেখতে পায়, তাই এই 78 বছর বয়সী মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে। পুরো কুমিল্লার বাইরে এলাকা না, কুমিল্লার বাইরে, পুরো কুমিল্লার বাইরে। ঠিক আছে, পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি, একজন জুতোর মালা নাবিয়ে রাখলেন 78 বছর বয়সী আব্দুল হাই, যিনি মুক্তিযোদ্ধা। তাকে আবার সেই জুতোর মালা পরিয়ে দেওয়া হলো। তাকে কার্যত তার ভিটে মাটি ছাড়া করা হয়েছে। স্কুলের বাচ্চাদের সামনে তাকে অপমান করা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্ম জানে মুক্তিযোদ্ধা যদি হয় তাহলে সে এই মুহূর্তে বাংলাদেশে ভিলেন। ভাবুন, 71-এ যারা ভাষার জন্য লড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন না, এর মধ্যে কোনো রাজনীতি নেই। ইতিহাসকে কি তাহলে অবজ্ঞা করার চেষ্টা করা হচ্ছে? কোথাও কি তাহলে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এটা ঠিক কথা। শেষ কয়েক বছর অভিযোগ ছিল, বিশেষ করে 1 দশক ধরে অভিযোগ ছিল যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, তারা স্বৈরাচারী, স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিজয় দিবসের পরেই এইভাবে উদযাপন করছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। যখন এই বাংলাদেশের এই ঘটনা ঘটছে, ঠিক সেই দিনে বাংলাদেশের নির্বাসিতা, অর্থাৎ যিনি নির্বাসন করেছেন, তাকে বার করে দেওয়া হয়েছে দেশ থেকে, বাংলাদেশ থেকে লেখার জন্য, সেই লেখিকা তসলিমা নাসরিন, তার একটা পোস্ট, তাও কিন্তু সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন। এবং সেই পোস্টে তসলিমা নাসরিন দাবি করেছেন তার নাটক অর্থাৎ লজ্জা, তার গদ্যের যে নাট্যরূপ, সেই নাটক নাকি মঞ্চস্থ করার থেকে বিরত থাকার জন্য পুলিশ পাঠিয়ে নাটক বন্ধ করা হয়েছে। তার ভাষায়, তসলিমা নাসরিনের ভাষায়, লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে। এই দাবিটা করছেন কে? স্বয়ং লেখিকা তসলিমা নাসরিন। এটি নাট্য উৎসবে নাকি এই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল এবং পুলিশ এসে এই নাটক বন্ধ করে দেয়। তার কারণ এই নাটক অশান্তি ছড়াতে পারে পশ্চিম বাংলায়, এই কারণে। এবং লেখিকার দাবি যে পুলিশ জানিয়েছে লজ্জা নাটক মঞ্চস্থ হলে নাকি এখানকার পরিবেশ অশান্ত হয়ে উঠবে। তসলিমা নাসরিনের ভেরিফাইড সামাজিক মাধ্যমের এই লেখা ইতিমধ্যেই ঝড় তুলেছে। একদিকে একই দিনে বাংলাদেশে, যেখানে মুক্তিযোদ্ধা 78 বছর বয়সী এক মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে, ঠিক সেই সময় পশ্চিম বাংলায় এই ধরনের, অর্থাৎ তসলিমা নাসরিনের মতো লেখিকার এই পোস্ট সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। আপনাকে স্বাগত
আর প্লাস নিউজে বাংলা জানতে চাইতে আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করব যে দুটি ঘটনা কি মহা সমাপতন বলুন তো। বঙ্গবন্ধু মুজিবকে নিয়ে ছবি করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। 90 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, অমর স্রষ্টা হয়ে তিনি অমর হয়ে থাকবেন। ঠিক সেই দিনই মুক্তিযোদ্ধা, বিশেষ করে বিজয় দিবসের পর এই উদযাপন কেমনভাবে হচ্ছে বাংলাদেশে সেটা আমরা দেখলাম। ৭৮ বছর বয়স একজন মুক্তিযোদ্ধা, এমনকি যদি বিপক্ষ দলের রাজনীতিবিদও কেউ হয়ে থাকে, কোথাও কি মানবিকতা হারাচ্ছে? তাকে ভিটেমাটি থেকে বার করে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে স্কুলের সামনে, যাতে প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা দেখে যে মুক্তিযোদ্ধা হলে তার প্রাপ্য জুতোর মালা, যাতে প্রজন্মের পর প্রজন্মে এই খবর চলে যায়। কাদের বিরুদ্ধে অভিযোগ? তারা জামাতের সমর্থক, তাদেরকে পায়ে ধরতে বলা হচ্ছে, আবার জুতোর মালা তিনি সরিয়ে দিচ্ছেন, আবার তাকে জুতোর মালা পরানো হচ্ছে। কি বলবেন? এই কি গো শেষ দান, জুতো পরিয়ে গেলে। ৭৮ বছর বয়স, এটা তো ওনার গলায় পড়েনি, এটা বাঙালি জাতির গলায় পড়েছে। বাঙালি জাতিকে অসম্মান করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতাকে অসম্মান করা হয়েছে। এমনটা কিন্তু হওয়ার কথা ছিল। আমি বিস্মিত নই, আমি একেবারেই বিস্মিত নই। কেন বিস্মিত নই? আমি মানছি আপনি যেটা বলতে চাইছিলেন, যে হাসিনা স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত, অহংকারী, ঔদ্ধত্যময়ী, নির্বাচনের নামে প্রহসন করেছেন তিনি, জনাদেশকে তিনি মানেননি, অনেক অভিযোগ। তিনি নাকি বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য তাদেরকে গোপনে হত্যা করেছেন কু করে, এমন আন্তর্জাতিক মানবাধিকার দপ্তরে এমন খবরও আছে। আয়নাঘরের কথা তো আমরা সবাই জানি, রাইট, বাংলাদেশের কুখ্যাত আয়নাঘরের কথাও আমরা জানি। মানছি, এমন অপশাসন কিছু থাকলে, ঔদ্ধত্য থাকলে তাকে সরে যেতে হয় কালের অমোঘ নিয়মে, সরে যেতেই পারে। হাসিনাকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, অবশ্যই। হাসিনা রইল কি রইল না, ভারতের সাথে তার সম্পর্ক বন্ধুত্ব আছে, তাই তাকে আমরা একটু চাইবো, স্বাভাবিক কথা। কিন্তু আমার প্রশ্ন, সকলেই তো মারা গিয়েছিল গুলিতে, ঝাঁঝরা হয়ে গিয়েছিল, বঙ্গবন্ধু ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন। তাকে যারা ঝাঁঝরা করেছিল তারা কি সঠিক কাজটা করেছিল? ওটা কি পদ্ধতি ছিল? ওটার নাম কি গণতন্ত্র ছিল, ন্যায়নীতি ছিল, মানবতা ছিল? করেছিল তো। তারপরে হাসিনা যেহেতু দূরে ছিল, বিদেশ ছিল, তিনি রয়ে গিয়েছিলেন। পরে বাংলার জনগণ তাকে প্রথমে গণতান্ত্রিকভাবে ভোটে জিতিয়েছিলেন, ঠিক কথা। কিন্তু সেই মানুষটির জন্য দেখুন কিরকম ভাবে একজন বৃদ্ধ মানুষকে, মানে তিনি মুক্তিযোদ্ধা কিন্তু একজন বয়স্ক মানুষ, মানে বাঙালি কি হারিয়েছে তার আবেগ। আমি ঠিক ওই জায়গাটা যাচ্ছি তো। সেই হাসিনাকে হলে পছন্দ না, হাসিনা ইকুয়াল টু ইন্ডিয়া, ভারত ইকুয়াল টু জাতীয় সঙ্গীত, ইকুয়াল টু রবীন্দ্রনাথ ঠাকুর, ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু করেছে, সব মানছি। কিন্তু তার পিতা, গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া পিতা, যার নামে 30 লক্ষ লোক প্রাণ দিল, লক্ষ লক্ষ মহিলা তাদের ইজ্জত দিতে বাধ্য হলো, যার নামে সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তার একটার পর একটা শুধু মূর্তি ভাঙা হয়নি, ভাস্কর্য ভাঙা হয়নি। আমি অনেক আগে আপনাদের চ্যানেলে বলেছিলাম, অন্যত্রও বলেছিলাম, তার ভাস্কর্য মূর্তির মাথায় উঠে প্রকাশ্য দিবালোকে টয়লেট করছে, প্রস্রাব করছে। সেই প্রস্রাব ওই তো শুরু, আমরা জানি। আমি বলেছি ইউনূস সাহেবের এই প্রস্রাবের প্রভাব পড়বে ইউনূস সাহেবের নোবেলের উপরে। ওয়েট অ্যান্ড সি, শুধু সময়ের অপেক্ষা, কারণ পাপ বাপকেও ছায় না। কিন্তু সবচেয়ে বড় কথা, গত সেপ্টেম্বরে সূচনা কি ইউনূস সাহেব করলেন এই ঘটনা? কারণ ইউনূস সাহেব আমেরিকাতে গিয়ে গত সেপ্টেম্বরে বলেছেন, রিসেট বাটন টিপলে ইতিহাস উল্টো গতিতে বয়ে ইতিহাসের গহ্বরে ঢোকা যাবে। অর্থাৎ আবার রিসেট বাটনের মাধ্যমে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে তিনি খুঁজে পেলেন। বঙ্গবন্ধু ভুল, স্বাধীনতা ভুল, ওটা পাপ, রাজাকাররাই সঠিক, এই বার্তাকে তিনি দিতে চাইলেন। কারণ বঙ্গবন্ধু রেল সেতু তারপরেই দেখা গেছে তার নামকরণ পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু রেল সেতুর নাম হলো যমুনা রেল সেতু, পরিবর্তন করো। অর্থাৎ বঙ্গবন্ধুকে ধুয়ে মুছে সাফ করে দাও।
তুমি বঙ্গবন্ধু হয়ে লড়াই করেছো, বিরাট পাপ করেছো, তোমার জুতো প্রাপ্তি। একটা জাতি কত অকৃতজ্ঞ হলে, কত ক্ষয় রোগে আক্রান্ত হলে 78 বছরের একজন বয়স্ক মানুষকে তার প্রাইমারি স্কুলের সামনে, যেখানে সে বড় হয়েছে হয়তো, ছোট ছোট বাচ্চাদের কাছে, তাদের নাতি নাতনিদের কাছে তাকে প্রদর্শিত হতে হচ্ছে। এর চেয়ে বড় কষ্ট, যন্ত্রণা, এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? আমি শুধু পরিষ্কার করে একটা কথা বলতে চাইছি, ইউনূস সাহেব, আপনি তো নোবেল পেয়েছেন, আপনি সহ্য করছেন কি করে? আপনার সীমাহীন ধৈর্য শক্তি। আপনি যাদের জন্য যে জামাত ইসলামীর ট্র্যাপে পড়েছেন, আপনি নিশ্চিত করে জেনে রাখুন, আপনি লিখে রাখুন, কাজী মাসুম আক্তার তিনিও পদ্মশ্রী অ্যাওয়ার্ডী। তিনি ভারতের এই কলকাতার আর পাশ থেকে বলছে, শুনে নিন, আপনাকে দেশ ছাড়া হতে হবে মৃত্যুর আগে। এই বাংলাদেশি ওই হায়না বাহিনী, ওদের হাতে আপনার অপমৃত্যু ঘটতে পারে। আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে বুকে যন্ত্রণা নিয়ে অভিনয় করে হসপিটালে ভর্তি হতে হবে। হসপিটাল থেকে আপনাকে রেফার করে ভারতে নয়, ভারতে আর ঢুকতে পারবেন না, আপনাকে হয়তো আমেরিকাতেও ঢুকতে দেবেন ডোনাল্ড ট্রাম্প, আপনাকে হয়তো কোনো ইউরোপের হসপিটালে চলে গিয়ে জীবন বাঁচাতে হবে। আপনি তার জন্য অপেক্ষা করুন, এটা বাড়ছে। আপনি বুঝতে পারছেন, আপনি 20 জন, আপনি যে 200 জনকে ছেড়ে দিলেন, জেল থেকে যে 200 জনকে ছেড়ে দিলেন, তার মধ্যে আনসারুল বাংলা টিমের যিনি প্রধান, তিনি ছাড়া পেয়েছেন। তিনি ভারতে জঙ্গি কার্যকলাপ করছিলেন, তাই কি আপনি নেবেন? আমি এখানে একটা ছবি আপনাদের দেখাবো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি। সেই ছবি এই ইতিমধ্যেই ভাইরালও। সেই ছবি একবার দেখিয়ে নেব, যে বাংলাদেশে এই ছবি দেখিয়ে অনেকে বলছেন সেখানে জঙ্গি কার্যকলাপ ট্রেনিং চলছে। একবার সেই ছবি দেখে নেব। হাজার হাজার মকমারি ফেলে রোহিঙ্গা নওজোয়ান, হাজার হাজার মকমারি ফেলে রোহিঙ্গা নওজোয়ান, মকমারি তো আশিয়ারা সোনা রোহিঙ্গার নওজোয়ান, হাজার হাজার মকমারি ফেলে রোহিঙ্গা নওজোয়ান, হাজার হাজার মকমারি ফেলে রোহিঙ্গার নওজোয়ান। আপনাদের জানিয়ে রাখি, প্রশিক্ষণ চলছে এমনটাই অভিযোগ, যদিও আর প্লাস নিউজ বা বাংলা জানতে চায় বা সঞ্চালক হিসেবে আমি এই ছবির ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, তবে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ভয়ঙ্কর। তার কারণ, একদিকে আমরা জানি সেখানের প্রধান, অন্যতম এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি, তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। অন্যদিকে ইউনূস সরকার, তারা পুরো বিষয়টাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। অনেকে বলছেন এর পেছনে ছাত্রদের নেতাদের একাংশের মদত আছে, আর মদত আছে জামাতের। তার কারণ, তারা জানেন এই মুহূর্তে নির্বাচন হলে অনেকটাই এগিয়ে যাবে বিএনপি, আর সেই জন্যেই কি এই জঙ্গি ট্রেনিং সেন্টারগুলো চলছে, যাতে বাংলাদেশকে উত্তাল করে নির্বাচনকে পেছানো যায়, এমন জল্পনা কল্পনার তুঙ্গে। আমি একবার চলে যাব সরাসরি পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের কাছে। কোথাও কি মনে হচ্ছে যে রাজাকার, অর্থাৎ সেই সময় পাকিস্তানে, যে পাকিস্তানকে আমরা বলি পূর্ব পাকিস্তান, আর অন্যদিকে বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তান, মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজাকারদের, যারা সেই সময় জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বলে মনে করেন যারা, আসলে তাদের লড়াই চলছে। বাংলাদেশের আসল লড়াই মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। অনেকে বলেন স্লিপ অফ দ্য টাং, মানে এই যে মুখ ফসকে বেরিয়ে পড়েছিল শেখ হাসিনার যে আশঙ্কা, তাই কি তাহলে সত্যি হয়ে গেল? দেখুন, বিশ্বাসঘাতকতার কি জয় হবে? তখনও তো বিশ্বাসঘাতকদের জয় হয়নি, এখন হবে? হয় না তো। আসলে এরা সাময়িক অন্ধকার করে দেয়, আকাশকে অন্ধকার করে দিয়ে মনে করে সূর্যকে ঢাকা গেল, সাময়িক একটা উত্তেজনা, কিন্তু একটা বার্তা চলে যাচ্ছে বাঙালি জাতি সম্পর্কে। আমাদের এখানে বাঙালি জাতির লোকদের দেখতে পাচ্ছি কি হারে ভণ্ডামি, নোংরামি, নষ্টামি, দুর্নীতি, পাপাচার এবং বিক্রি হয়ে যাওয়া যুক্ত। একই চিত্র তো ওপার বাংলা তো দেখতে পাচ্ছি। যারা এতদিন ধরে সংযত সংহত ছিল, তাদের নখর বেরিয়ে আসছে, বিষ দাঁত বেরিয়ে আসছে, তাদের বড় বড় ভয়ঙ্কর নখগুলো উন্মোচিত হচ্ছে।
এটা কি? আমি শুধু একটা কথা বলি, ইউনূস সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মিট করেছিলেন, আপনি নিশ্চয়ই জানেন। মিট করে কি জিজ্ঞাসা করেছিলেন জানেন? এটা তো খবর। বলেছিলেন যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যখন সৃষ্টি হয়েছিল 47 সালে, তারপরে 71 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধ পর্যন্ত, এই দীর্ঘ সময়সীমার মধ্যে বিপুল পরিমাণ টাকা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে, ট্রিলিয়ন ডলার নিয়ে যাওয়া হয়েছে। সেই টাকাটা এই যখন সংকট চলছে ফেরত দিন। তো বুড়ো আঙুল দেখিয়েছে, কিছু দেয়নি, প্রসঙ্গকে অ্যাভয়েড করেছে। খোঁজ নিয়ে দেখুন। তো বাংলাদেশের লোকদের বলা দরকার, জিনিসপত্রের দাম বেড়েছে, বাংলাদেশ এখন কষ্টের মধ্যে আছে, পাকিস্তান তুমি টাকাটা দাও, পাকিস্তান তুমি আমাদের নিয়ে যাওয়া টাকাটা ফেরত দাও, সুদ আসল সহ। এটা বলছে না ভারত শত্রু, যারা তাদের মুক্ত করলো, যারা তাদেরকে স্বাধীন করলো, তারা হয়ে গেল শত্রু। আপনি খুব ঠান্ডা মাথায় বুঝুন তো, যে জন্মদাতা তার নেই এখন কোনো হাতামাতা, জন্মদাতা বাদ, আর যেটাকে জন্মানোর সময় মেরে দিচ্ছিল গলা টিপে, সে হয়ে গেল আপন। না, একটা জাতির বিড়ম্বনাটা বুঝুন। পৃথিবীর অন্যান্য দেশে যখন বাঙালি জাতি নিয়ে প্রশ্ন উঠবে, আমরা বাঙালি বলতে তো ওপার বাংলাকেও বুঝি, আমরা ভাষা শহীদ দিবস উদযাপন করতে গিয়ে 21শে ফেব্রুয়ারিকে বুঝি, জানি। ওখানকার শাহবাগ আন্দোলনকে নিয়ে তো আমরা গর্ব করেছি, ওখানকার ব্লগাররা প্রাণ দিয়েছে, আমরা তো ভুলে যাইনি। ওখানকার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব তো আমরা দেখেছি, ওখানে মুক্তবান মানুষদেরকে আমরা দেখেছি, তারা কোথায় গেল? অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে এই যে বাংলা ভাষা নিয়ে, বিশেষ করে মাতৃভাষা দিবস নিয়ে, এপার বাংলার মানুষও তো গর্ব করে, ভাষাটা তো বাংলা। কোথাও কি মনে হচ্ছে যে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আসলে বাঙালির পরাজয় হচ্ছে, বাংলা ভাষার অবমাননা হচ্ছে, অহেতুক ধর্মকে নিয়ে আসা হচ্ছে, অহেতুক শ্রেণী ভাগ করা হচ্ছে? আসলে বাংলা ভাষার গৌরবোজ্জ্বল যে ইতিহাস, যে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, গোটা পৃথিবী এখন পালন করে মাতৃভাষা দিবস হিসেবে, আসলে কোথাও একটা সংস্কৃতির অবমাননা হচ্ছে। এবং তার থেকেও বড় কথা যে ওপার বাংলা এপার বাংলা যে ভাষার সেতু বন্ধন ছিল, এবং আপনি খুব সুন্দরভাবে বলেছেন, আমিও বিশ্বাস করি বাংলাদেশে প্রচুর এই মুহূর্তে অনেক মানুষ আছেন যারা চিন্তাশীল, যারা বুদ্ধিদীপ্ত, যারা উদারমনা, এবং যারা এপার বাংলার শুভবুদ্ধি মানুষের মতোই ওপার বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কিন্তু ইতিহাসকে যেভাবে মুছে দেওয়ার চেষ্টা চলছে, যেভাবে জঙ্গল রাজ তৈরি করার চেষ্টা হচ্ছে, যেভাবে হানাহানি নামিয়ে আনা হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষও বোধহয় বেশি দিন মেনে নেবে নিচ্ছে না। শুনুন, বাংলাদেশের একজন কবি প্রাবন্ধিক মজহার সাহেব, যতটুকু নাম মনে হয়, উনি চিন্ময় প্রভুকে জড়িয়ে ধরেছিলেন। কিছুদিন আগে ছবি দেখছিলাম আর কি, উনি ইউনূস সাহেবের কাছে গিয়েছিলেন, গিয়ে বলছিলেন চিন্ময় প্রভুকে ছেড়ে দেয়, এবং প্রশ্ন তুলেছেন তো উনি দাবি করেছেন আমি কোতল হয়ে যেতে পারি। কাজী মাসুম আক্তারের পরমাত্মা নন্দীজির সাথে রাস্তায় হাঁটছেন, এটা তো চিত্র হওয়ার কথা না। আমি শুধু বলছি লজ্জাকে নাকি আটকে দিচ্ছে, বলছে না? অবশ্যই সে লজ্জাকে আটকে দিয়ে আসলে লজ্জাকে জাগরণ ঘটে, যারা লজ্জিত হচ্ছে বাঙালি জাতি। না, আমি শুধু একটি বিষয়ে খুব চিন্তিত, আমি খুব নার্ভাস বলতে পারেন। কি হচ্ছে না বলুন তো উপমহাদেশে, বিশেষ করে এই দুটো বাংলার উপমহাদেশে, এই দুটো বাংলাকে কেন্দ্র করে। ওপার বাংলায় যখন মাঝহার, যখন আমাদের রফিকুল ইসলাম মাদানি, যাকে প্যাদানি দেওয়ার কথা বলেছি, তারা বলছে একটা হিন্দু ইকুয়াল টু, একটা মুসলমান ইকুয়াল টু 10টা হিন্দু, মানে একটা মুসলমান 10টা হিন্দু মেরে দেবে। মানে কোথায় কি ইস্যু দেখুন, এটা মোগলারা মৌলবী, তাকে শান্তির কথা বলতে হবে, ইসলামের আদর্শের কথা বলতে হবে, মহত্বের কথা বলতে হবে, মানবতার কথা বলতে হবে। সে পেটারির কথা বলছে, তাকে প্যাদানি দেওয়া উচিত, তাহলে মাদানি, তাকে দেওয়া উচিত একটু প্যাদানি। এই প্যাদানিটা তো আমি দিতে পারি, ইউনূস সাহেব দিতে পারি, কিন্তু দেবে না। তাদেরকে জাগ্রত করছে, তাকে দেখে আবার ওই রফিকুল ইসলামকে দেখে শফিকুল ইসলাম বলে একটা মৌলানা, সেও চিন্তা করছে। কেউ বলছে পালই বোমা দিয়ে মেরে দেবার, ফু দিলে পালই বোমা, মানে মৌলানা মৌলবীরা না বরদোয়া দেখে ফু দিলে ভারত উড়ে চলে যাবে, মানে কি কনফিডেন্ট। আবার এপার বাংলায় হিন্দু ভোটগুলোকে জড়ো করছে শুভেন্দু অধিকারী নয়, না আপনারা ভুল করছেন। হিন্দু তুমি এক হও, শুভেন্দু বললে হিন্দুরা শুনছে না, কারণ 34 বছর ধরে বামেরা নাস্তিক হিন্দুত্ব কিছু হিন্দু তৈরি করেছে, যারা মা দুর্গা মা কালী সবাই কিছু ঠাট্টা মস্করা করে, জানেন এটা বামেরা করেছে। অত সহজে এখানে হিন্দুরা এক কাছে হবে না এই কথাতে, কিন্তু কিছু মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা হিন্দু ত্যাগ করে দিও। যেমন হুমায়ুন কবির, সে ভাগীরথীতে মেরে ফাঁসিয়ে দেবে, ওতে যাতে হিন্দুটা এক হয়।
যেমন সংখ্যা বৃদ্ধি করতে চাইছে মোল্লারা সিদ্দিকুল্লাহ চৌধুরী, 4টে করে বাচ্চা, যাতে করে হিন্দুরা ভাবে ওরে বাবা এ তো মুসলমানদের মেজরিটি করে ডেমোক্রেসি চেঞ্জ করে দেবে। আবার আমাদের মাননীয় ফিরাজ সাহেব আছেন, তহা সিদ্দিকী, তিনি বলছেন জয় ইসলাম। আচ্ছা, ওয়াকাফ উদ্ধার করার জন্য নীতিগত লড়াই হতে পারে, জয় ইসলামের সম্পর্ক, জয় ইসলাম। আবার তার সভাতে একজন বলছিল যে 19শে ডিসেম্বর তার সভাতে বলছে, আর একটা মহিলারা কি বলছিলেন, বলছে ওয়াকাফ যদি আমাদের থেকে কেউ নিয়ে নেয়, ভালো করে শুনুন, ওয়াকাফ লুট করে খাচ্ছিল এতদিন কারা? এতদিন খাচ্ছে কারা? মুসলমানরা। অর্থাৎ মুসলমানরা ওয়াকাফ চুরি করে লুট করে দিলে আল্লাহ রেগে যাবে না, শুধু হিন্দুরা না নিয়ে নেয়, এটা ওদের চিন্তা নেই। ওয়াকাফটা খালি মোল্লারা লুট করুক, মানে এই 77 বছর ধরে মোল্লারা লুট করছে, তার আগেও করেছে লুট, ওটাতে কোনো আল্লাহ পাপ দেয় না, শুধু হিন্দুরা না নিয়ে নেয়, এটা পাপ। তাই বলছে ওয়াকাফ যারা নিয়ে চলে যাবে, বলছে তোমরা কার কারা শহীদ হতে চাও হাত তোলো। এই কলকাতাতে বলছে রাজপুরি রোডে কারা কারা শহীদ হবে হাত তোলো। আপনি কল্পনা করুন কি উত্তেজনা সৃষ্টি করা, অর্থাৎ মুসলমানরা কারা কারা জান দেবে। না, এটা কি সত্যি কলকাতাতে? কলকাতাতে আপনাকে ভিডিও শোনাতে পারি, তহা সিদ্দিকী সাহেবের সভায় যেখানে ফিরহাদ হাকিম সাহেব বসে আছেন, সেই সভায় একজন মৌলবী গরম গরম কথা বলে হাত তুলতে বলছে, কারা কারা ওয়াকাফ, আল্লাহর ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য শহীদ হবে বলুন, হাত তুলুন। অর্থাৎ জিহাদ করে মৃত্যুবরণ করবে কারা কারা? মারবে কাকে? অমুসলমানকে মারবে, লক্ষ্যটাকে মারবেটাকে, প্রতিপক্ষকে, প্রতিপক্ষটাকে কে কে বলতে চাইছে সংখ্যালঘু কারা বসে বসে? এটা বলে হিন্দু ভোটটাকে সংযত করাচ্ছে। ফিরাজ সাহেব বলছে দুর্ভাগ্য, আপনি তো ঋতব্রত বাবু অমুসলমান, আপনার দুর্ভাগ্য। ফিরাজ সাহেবের কিন্তু অর্ধেক দুর্ভাগ্য, মায়ের দিক দিয়ে উনি হচ্ছেন ব্রাহ্মণ হিন্দু, বাবার দিক দিয়ে উর্দুভাষী না হিন্দিভাষী মুসলমান, অর্ধেক সৌভাগ্যের বলি, অর্ধেক দুর্ভাগ্য। উনি আল্লাহর রহমত হলে বলে যে আল্লাহ রহমত করবে না, তো পুরো মুসলমান হতে হবে, তো পুরো মুসলমান চেতনা পূজাটা বন্ধ করতে হবে, কারণ ইসলাম পৌত্তলিকতা তীব্র বিরোধী। পৌত্তলিকতাকে যারা প্রমোট করে তারা ইসলাম থেকে 5 ওয়াক্ত নামাজ পুজো বন্ধ করুক, এটা বলে মূলত হিন্দুদেরকে সুশ্রী দিল, তোমরা এক হও। আবার বলছে এখন 33% আছে, আল্লাহ চাইলে তালিম পেলে আমরা সংখ্যাগুরু হয়ে যাবো। মানে তালিম মানে লেখাপড়া শেখা, অর্থাৎ লেখাপড়া শিখলে বাচ্চা বেশি পয়দা হয়, মানে যারা অশিক্ষিত তারা বাচ্চা কম নেয়, আর লেখাপড়া শিখলে মানে তালিম নিলে বাচ্চা সন্তান বেড়ে গিয়ে ওই 33% থেকে 51% হয়ে যাবে। আর 51% যদি হয়ে যায় তাহলে ন্যায় দেবে মুসলমানরা। কি করে ন্যায় দেবে? বিচার হচ্ছে না এখন মাননীয় ব্রাহ্মণ, এর বিচার ঠিক হচ্ছে না। জগন্নাথ মন্দির 250 কোটি টাকা করেছে, এটা বিচার ঠিক হচ্ছে না। তাই হিন্দুরা বিচারক হবে না, বিচারকের আসলে পড়বে মুসলমানরা, তারা তখন ন্যায় দেবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্র হবে নাকি 51% হয়ে যাওয়ার পর, তো মেজরিটি হয়ে যাওয়ার পর। আচ্ছা, এই কথা বলার অর্থটা কি? এই কথা বলার অর্থ হচ্ছে হিন্দুদের কাছে, শুভেন্দু অধিকারের কাছে বার্তা দিয়ে দেওয়া, তাকে ইস্যু দিয়ে দেওয়া, হিন্দুরা তোমরা একজোট হয়ে যাও। এই বন্দোবস্ত করছে এই পশ্চিমবঙ্গের কিছু মুসলমান ধান্দাবাজ ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতা। এই কাজটা পশ্চিমবঙ্গে হচ্ছে, হিন্দু রাষ্ট্র দিকে করে দিচ্ছে। যদি হিন্দু রাষ্ট্র করার জন্য কে কে সাহায্য করলো বলতে হবে এই মুসলমান নেতাগুলো। আর উল্টো দিকে ইন্টারেস্টিং, মোহন ভাগবতজি বলছে যে সর্বত্র যত্র জয় শ্রীরাম বলার দরকার নেই, উনি বলেছেন। উনি আবার বলেছেন একটা কথা, যে যারা রাম মন্দির করলে হিন্দু হয়, এটা ভুল কথা। তিনি লজিক্যাল কথা বলে তিনি সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছেন। যখন আরএসএস সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছেন, তার তকমা দূর করে দিয়ে যখন সব শ্রেণী বর্ণের ধর্মের মানুষকে এক কাছে করার কথা বলছেন, ঠিক তখনই এমন আচরণ করছে ভারতবর্ষ যাতে হিন্দু রাষ্ট্র হয় আর বাংলাদেশ যাতে করে ইসলামী রাষ্ট্র হয়। এটা চক্রান্ত চলছে। লজ্জার বিষয়টা কেমন চোখে দেখছেন? লজ্জা নিয়ে এতদিন পরে, এর আগে তো ওনার দুঃসময় নাকি এটা সিরিয়াল, মেগা সিরিয়াল ছিল, দুঃসহবাস নাকি নাম, সেটা একটা টিভি চ্যানেলে বন্ধ করে দিয়েছিল। যত করবে তত সে বিখ্যাত হবে। তসলিমা নাসরিন এখন আলোচনায় নেই, ওনাকে আলোচনা আনছে। এই লজ্জা বন্ধ করে তো আসলে লজ্জার কথাই বলা হচ্ছে। আমরা যে কত নির্লজ্জ, আমরা যে কতটা কায়েমি স্বার্থের। এই কাজী মাসুম আক্তারকে যখন হামলা করা হয়েছিল, আমাকে বলা হয়েছিল বিশেষ জায়গা থেকে, স্যার মুসলিম ভোট চলে যাবে স্যার, ওদের গ্রেপ্তার করা যাবে না, আপনি কি চান বলুন, ওটাকে দিয়ে দেবো। আমি বিক্রি হই না, তাই নিইনি। ওদেরকে গ্রেপ্তার করা হয়নি বলেই দিয়েছে আমাদের ভোট চলে যাবে স্যার। অর্থাৎ ভোটের জন্য 250 কোটি, এইটা নাকি কালচারাল হাব। আচ্ছা, কালচারাল হাব বলে তো আমাকে তো ওই জগন্নাথ মন্দিরের মেম্বার করতে পারে কাজী মাসুম আক্তার, আমাকে তো লোক তো সনাতনী বলছে। আপনাকে তো করা যাবে, আপনি তো দুর্ভাগ্যের বলি, আপনাকে করা যাবে। আমি তো সৌভাগ্যের বলি, আমি তো পূর্ণ মুসলমান, ফুল মুসলমান। তো আমাকে এই যে আমার মতো লোককে, আমাকে মানে আমার মতো লোককে এই দীঘার জগন্নাথ মন্দিরের কি মেম্বার করা যাবে? কারণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে মোল্লা বলে আমি ঢুকতে পারি না। তো
তো দিদি তো একটু জিহাদ ঘোষণা করতে পারে, কেন মুসলমানরা এই কালচারাল ভাবে ঢুকবে না? তাহলে জগন্নাথ মন্দিরের কালচার হাব নয়, এটা ভাবের ঘরে চুরি, এটা ভাবের ঘরে চুরি। ফিরা সাহেব আপনি কি বলেন? কালচার হচ্ছে আপনাকে, ও আপনাকে নিলে তো হবে না, আপনি তো অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম না। উনি যদি জন্মসূত্রে মুসলমান হয়ে থাকেন বা হিন্দু হয়ে থাকেন, পিতামাতা সূত্রে, ওরা তো অন্য কোনো 5 ওয়াক্ত নামাজ পড়ে ইল্লাল্লাহ ইনশাআল্লাহ খোদাবেশ করে তো উনি ধর্ম প্রচার করছেন না, উনি তো ওখানে রাজনীতি মঞ্চ ধর্ম প্রচার করছেন। আমাদের মতো লোককে কি ওই দীঘার জগন্নাথ মন্দিরের মেম্বার করা যাবে? উত্তর দিন। যে রাধারমন বাবু বাংলাদেশ নিয়ে গরম গরম কথা বলছেন, অনেকে ক্রুদ্ধ, তাকেই বলছে যে জগন্নাথ মন্দিরে ঠিকঠাক হচ্ছে কি দীঘাতে, ওইটা দেখভাল আপনি করুন। কি ব্যালেন্স করা, কি পলিটিক্যাল চেষ্টা! তাহলে এই এইটা করা মানে, এটা করা মানে যে অশান্তি চলছে ওখানে তাকে প্রমোট করা। তাহলে এই উপমহাদেশে এখন ধর্ম নিয়ে রাজনীতি চলছে, আর কিচ্ছু ক্ষমতা দখলের লড়াই। শুধু ধর্ম, একদিকে রাম অন্যদিকে আল্লাহ, চলবে, আর কিছু নেই। উন্নয়ন দরকার নেই, খিদে পেটা দরকার নেই, ন্যায় দরকার নেই, অসহায় মানুষের আত্মনাদ দরকার নেই, প্রতিদিনকার মানুষের রুজি রুটি, বেঁচে থাকা, সুস্থতা, এসব কিচ্ছু ইস্যু নয়। ধর্ম হাতে নিল ধর্ম। অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি মন্দির মসজিদ রাজনীতির আবহ কিন্তু পশ্চিমবাংলায় ক্রমশ গড়ে উঠছে। কেউ মুর্শিদাবাদে মসজিদ করবেন, কেউ করবেন মন্দির। অর্থাৎ কোথাও যেন এই উপমহাদেশে বিশেষ করে প্রতিবেশী দেশে যা ঘটছে, এ রাজ্যে যা ঘটছে, ধর্ম কিন্তু ক্রমশ রাজনীতিতে প্রকট হয়ে উঠছে। আমার ব্যক্তিগত মত, দুপক্ষেরই অর্থাৎ দু দেশেরই, প্রতিবেশী দেশ এবং এদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা, তারা বোধহয় ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছে। আসলে সংখ্যালঘু হয়ে পড়ছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আমি আমার বাংলা জানতে চাই প্রথম অর্ধে এ নিয়েই আলোচনা করলাম। এবার চলে যাব দ্বিতীয় অর্ধে। আমাদের আরও একজন অতিথি চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন শাওন দাস, তিনি আমার অন্যতম সংগঠক। আমি শাওনের কাছে চলে যাব, কিন্তু কি বিষয় উত্থাপন করছি তা আপনাদের একটু বলি। একদিকে জানেন যে 14 আগস্টে রাত দখলের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় অনেকে ভেবেছিলেন নিঃশব্দে একটা বিপ্লব হয়ে গেল। আজ আমি সেই হিসেবে কোনো পরিচিত রাজনৈতিক দলের কাউকে ডাকিনি, তার কারণ সেই সময় অনেক বিরোধীরা ভেবেছিলেন এবার বোধহয় হুড়মুড়িয়ে শাসক ভেঙে পড়বে তাসের ঘরের মতো। আর শাসক তারাও বোধহয় অবাক হয়েছিলেন যে এত মানুষ বেরোচ্ছে কোথা থেকে, এত মানুষ, তারা তো রাস্তায় বেরোন না। অনেকে বলেছিলেন একটা সামাজিক বিপ্লবের ঘটনা ঘটতে চলেছে নিঃশব্দে। কিন্তু তারপর আমরা দেখলাম পরপর ধাপে ধাপে বিভিন্ন ধরনের ঘটনার পর এমন একটা জায়গা এলো যখন নির্যাতিতার বাবা মা, ধর্ষিতার বাবা মা, চিকিৎসকের বাবা মা, তাদের চোখের জল শোকানোর কোনো লেশ মাত্র কোনো ধরনের চিহ্ন নেই। তারা মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে কাঁদছে, কেউ তাদের পক্ষে নেই, কেউ নেই। এমনকি তারা মেয়েকে হারিয়েছেন, তারা অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছেন না বিশেষ প্রভাবশালীদের। কিন্তু আবার আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলন এবার যেন 0.2 ভার্সন, নতুন সফটওয়্যারে। সেই আন্দোলন একদিকে যেমন ধর্মতলায়, শহরে, নগরে হবে, সে আন্দোলন নাকি এবার গ্রামেও হবে। সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে দুজনেই আছেন। কাজী মাসুম আক্তার, তিনিই হচ্ছেন প্রথম বাংলা টেলিভিশনে আন্দোলন চলাকালীন তিনি স্পষ্ট বলেছিলেন এই আন্দোলনটা আসলে আন্দোলনের নামে নাটক হচ্ছে। কাজী মাসুম আক্তার বলেছিলেন। আর আমাদের সঙ্গে শাওন আছেন। শাওন, আগামীকাল অর্থাৎ 24 তারিখ আপনাদের তো বোধহয় সভা আছে, কেন হঠাৎ কলকাতা ছেড়ে একটা নাগরিক আন্দোলন, যেখানে অসাধারণ সমস্ত স্লোগান লেখা থাকবে, রাস্তায় রাস্তায় গ্রাফিতি থাকবে, অনেকে গিটার নিয়ে গান গাইবেন প্রতিবাদের, মনে হবে যেন রেড ড্যানিয়েলের সরবন বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের কথা। সুবেশী নারী পুরুষ তারা ছুটে যাবেন, নাগরিক বাউলের মতো রাত কাটাবেন। হঠাৎ এসব ছেড়ে বারাসাতে আপনারা কি জনসভা করছেন, কাদের নিয়ে করছেন? আচ্ছা, এটা বলি যে প্রথম কথা যে
আরজি করের ঘটনার পরে, হত্যাকাণ্ডের পরে যে ব্যাপক আন্দোলন গোটা রাজ্য জুড়ে, তারপর দেশ জুড়ে, পৃথিবী জুড়ে যেটা গড়ে উঠেছিল, সেইটা একটা একদম নতুন ভাষ্য তৈরি করে দিয়েছে, বিশেষত বাংলার বুকে। আমার মতামত এটা, যে ভাষ্যটা আসলে বলতে চাইছে যে সাধারণ মানুষ দীর্ঘ অবিচার, অনাচার, তার অ্যাকিউমুলেশনে শেষ পর্যন্ত এইরকম একটা ঘটনা যখন ঘটলো, তারপরে তাদের দীর্ঘদিনের অনেক বিষয়ের ক্ষোভ ব্যক্ত করলেন। তো সেই সমস্ত আন্দোলনের প্রতি প্রথমত আমি আমার সংগঠন, আমার পক্ষ থেকে মিড ডে মিল কর্মীদের, স্কুলের যারা রান্না করেন তাদের পক্ষ থেকে এই সমস্ত আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সংহতি আছে। এবার আপনি যেটা বলছেন যে কেন নগর ছেড়ে অন্য জায়গায়, এবার বলি, এটা 60-এর দশকের, গত শতকের 60-এর দশকের একটা অসাধারণ স্লোগান ছিল, জানেন? সেটা হচ্ছে গ্রাম দিয়ে শহর গেরো। কারা বলতেন বুঝতে পারছেন? যারা মনে করতেন বিপ্লব চলে এসেছে, আমি তাদের সম্মান করছি, মানে অসম্মান করছি না, বিপ্লব চলে এসেছেন, তাই প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর থেকে মেধাবী ছাত্রছাত্রীরা কালও বিলম্ব না করে গেরিলা কায়দায় একদম ফিদেল ক্রাস্তদের মতো তারা একেবারে গ্রাম দিয়ে শহর ঘিরতে গেল। তাহলে জুনিয়র ডক্টরদের নিয়ে এখন তো অনেকেই আমরা জানি যে একটু সন্দেহ প্রকাশ করছেন। এই সময় কি তাহলে আপনারা 0.2 ভার্সন নিয়ে এলেন? মানে যেমন বিভিন্ন সফটওয়্যার আপডেট হয়, এবার আপনারা যাদের নিয়ে এলেন তারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের নিয়ে এসে আপনারা এবার নাগরিক আন্দোলনটাকে চাইছেন গ্রাম দিয়ে ঘিরতে, এরকম তো? একেবারেই না। সেটা হচ্ছে যে আমাদের নাগরিক আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি আছে। যেটা আমাদের বলার হচ্ছে যে এই আরজি করের ঘটনার জন্য যন্ত্রণা পেয়েছেন সবাই, অবশ্যই, যেমন শহরের মানুষও পেয়েছেন, গ্রামের মানুষও পেয়েছেন। এখন ঘটনাচক্রে গ্রামের অনেক মেয়েদের, যে মেয়েদের রাত দখল, এটা গ্রামের অনেক মেয়েদের পক্ষে প্র্যাকটিক্যালি রাত দখল করার মতো প্রোগ্রামে থাকা সম্ভব হয় না। তো এখন তারা মিছিল করেছেন, ঠিক আছে, কিন্তু মিছিলে তাদের সমস্ত যন্ত্রণা ব্যক্ত করবার যে সুযোগ সেটা ঘটেনি। আমরা যে সংগঠনের সঙ্গে আছি, সেই মিড ডে মিল কর্মীদের এমনি যন্ত্রণা সারা জীবন। যদি আমি জানি না, এটা এই রিসেন্টলি এই সংগঠন হবার পরে লাস্ট 2-2.5 বছর ধরে তবু একটু খবরে আসে, এই মিড ডে মিল কর্মীরা আমাদের পশ্চিমবঙ্গে আগে পেতেন মাসে একটা পোস্টে 1,500 টাকা করে, অর্থাৎ দিনে পড়ছে 50 টাকা। তাও হয় না, কারণ 12 মাসের মাইনে দেওয়া হয় না, 10 মাস দেওয়া হয়, 2 মাসের মাইনে আসে না ওদের। তো তাহলে 50 টাকারও কম হয়। এবং তারাও যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কাজ করেন, সেই টাকাটাও তাদের মধ্যে ভাগ হয়ে যায়। তো হিসেব করলে দেখা যাবে দিনে 10-15 টাকায়, 10 থেকে 15 টাকায় আজকের বাজারে তারা কাজ করছেন। কি কাজ করছেন? সুপ্রিম কোর্টের 2002 সালে রায় আছে যে প্রত্যেক ভারতবর্ষের সমস্ত সরকারি স্কুলে রান্না করা গরম খাবার না দিলে ভারতবর্ষে এত পরিমাণে অপুষ্টি, এবং এখন দেখা যাচ্ছে পিছোচ্ছি আমরা, আরো ক্ষুধা সূচকে দিন দিন আমরা মানে চ্যাম্পিয়ন হচ্ছি সারা ভারতে ক্ষুধার্ত শিশুদের ভিতরে। তো এত গুরুত্বপূর্ণ কাজটা যারা করছেন তাদের মাইনে এইরকম, তাদের কোনো সরকারি স্বীকৃতি নেই। ধরুন 2004 সালে আমাদের এই বাংলাতে মিড ডে মিল কর্মীরা সমস্ত স্কুলে গেলেন, তো সেই 20 বছর কাজ করছেন, 2024 এখন শেষ, তাদের একটা কাগজ নেই, তাদের কাছে একটা কোনো কাগজ দেওয়া হয়নি যে তারা প্রমাণ করতে পারবেন যে আমি ওই স্কুলে কাজ করি। তো এই যন্ত্রণার মধ্যে তারা দিন কাটাচ্ছেন। দিন কাটানোর পরে তারা যখন সংগঠিত হয়ে তাদের কিন্তু প্রথম দাবি ছিল আমার মাইনে কত বাড়ানো হবে তা নয়, প্রথম দাবি ছিল যে বাচ্চাদের পুষ্টিকর খাবার দাও। মিড ডে মিলে যে খাবার দিচ্ছ, এই যে খবরে হচ্ছে সাপ পড়েছে, সাপ ব্যাং টিকটিকি পড়ছে, সেটা খবর হচ্ছে হোক, কিন্তু সাপ ব্যাং টিকটিকি ছাড়া যে মিড ডে মিলে খাবারটা দেওয়া হয় সেটা আসলে কি দেওয়া হচ্ছে। এইরকম একটা ভারতবর্ষের মতো অপুষ্ট দেশ, অপুষ্টিতে চ্যাম্পিয়ন একটা দেশ, সেখানে কি খাবার তুমি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেইটাকে ঠিক করো, এটা ছিল প্রথম দাবি। দ্বিতীয় দাবিতে ছিল তাদের ট্রেড ইউনিয়নগত যে দাবিগুলো,
তো রিসেন্টলি আমাদের এই বছরেই জানুয়ারি মাসে আরও 5টি সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে যৌথভাবে আন্দোলন করবার পরে এই লোকসভা ভোটের আগে মাইনে বাড়িয়েছে প্রতি পোস্টে 500 টাকা করে, অর্থাৎ আগে যেটা 1500 টাকা ছিল এখন সেটা 2000 টাকা। তো এই সমস্ত সরকারকে তো সাধুবাদ জানাতে হবে, পশ্চিমবঙ্গ সরকারকে তো সাধুবাদ জানাতে হবে। সাধুবাদ বাড়িয়েছেন তো। সেটার জন্য মিনাখা থেকে সন্দেশখালী, নদিয়া থেকে শুরু করে দেগঙ্গাত, তাদের সেই সমস্ত মিড ডে মিল কর্মীরা যারা দিনে 10 থেকে 15 টাকা আয় করেন, তারা টাকা খরচা করে গাড়ি করে কলকাতা শহরের বুকে একাধিক সভা করে মিছিল করে ডরিনা ক্রসিং তাদেরকে অবরোধ করতে হয়েছে 1 ঘন্টা ধরে। তারপরে 500 টাকা 11 বছর পর বেড়েছে। এই রাজ্যে একটা সেক্টর দেখানো হোক যেখানে 11 বছর ধরে মাইনে বাড়েনি 1 টাকাও। মিড ডে মিলটা হচ্ছে এইটা। আমরা একদিন মিড ডে মিল এবং আমি মাসি বলা হয় আয়া যারা, আমরা এদের নিয়ে একটা অনুষ্ঠান করব। আমি এবার চলে আসছি যে এই যে 0.2 ভার্সন যেটা গ্রাম দিয়ে শহর ঘিরতে চাইছেন, এই বিষয়টা না, গ্রাম দিয়ে শহর ঘিরাটা নয়, এটা বিষয় হলো যে মিড ডে মিল কর্মীরা তাদের পক্ষ থেকে, আম্মা সংগঠনের পক্ষ থেকে আরজি করে ইস্যু নিয়ে চিন্তিত ছিলেন। তাদের রাস্তায় নামার বিষয়টাও খুব কঠিন, কারণ তাদেরকে ভাড়া করে এক জায়গায় এসে করতে হয়। তো এখন রিসেন্টলি যখন এই ঘটনাটা ঘটলো যে সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ হলো 3 মাস পরে, যারা মূল অভিযুক্ত, এই ব্যাপারটা নিয়ে গ্রামের মানুষেরা খুব ভালো করে জানেন, মার্জিনালাইজ সেকশনে যারা থাকেন তারা খুব ভালো করে জানেন যে যখন পুলিশ মামলা দেয়, কারোর নামে কেস দেয়, সে মিথ্যে সত্য যাই হোক না কেন, পুলিশ মামলা দিলে জামিন পেতে গেলে কতটা সমস্যা হয় তারা খুব জীবন দিয়ে এটা জানেন। জামিন না দেওয়ার ক্ষেত্রে পুলিশ যে যুক্তিগুলো দেন, প্রথম যুক্তি আসে যে একে ছেড়ে দিলে ইনি তদন্তে ইনফ্লুয়েন্স করবেন, দেয়ারপর জামিন দেওয়া সম্ভব নয়, চার্জশিট তো তারপরে। হ্যাঁ, তো এই যুক্তিতে দিনের পর মাসের পর মাস গরিব মানুষ তাদেরকে আটক রাখা হয় এবং সারা ভারতবর্ষ জুড়ে জেলগুলো এবং এই আমাদের এখানেও জেলগুলো যে পরিমাণে ওভারক্রাউডেড, তাতে করে জেল কর্তৃপক্ষ আর সামাল দেওয়ার মতো অবস্থাতে নেই। তো গ্রামের সাধারণ মানুষ তদন্তে ইনফ্লুয়েন্স করবে বলে জামিন আটকানো হচ্ছে, অথচ সন্দীপ ঘোষ, টালা থানার ওসি, এদের মতো প্রভাবশালী যারা মানুষ, তারা তদন্তে কোনো রকম ইনফ্লুয়েন্স ঘটানোর ক্ষমতা নেই। সেই জন্য তাদের 3 মাস পার হয়ে গেল চার্জশিট না দেওয়ার জন্য, তারা বেল পাচ্ছে। তো এইটাতে গ্রামের মানুষ তারা বুঝতে পারছেন যে কি চলছে, কি হচ্ছে। এবার সেটিং না কি সেগুলো তো প্রমাণ করা যায় না, কিন্তু এটা তারা বুঝেছেন যে এই পরিস্থিতিতে তাদেরকে এইবার সময় হয়েছে রাস্তায় নামার, এটা একটা। এবং 2 নম্বর হচ্ছে যে আসলে যেটা নিয়ে আম্মা প্রথম থেকে শুরুর থেকে আরজি করের ইস্যুতে যতটুকু ছোট আকারে রাস্তাতে ছিল, আম্মার পক্ষ থেকে বক্তব্য ছিল এইটা যে আরজি করে যিনি খুন হলেন, ব্যাপারটা আসলে শুধু নারী নির্যাতনের ইস্যু নয়। যিনি মারা গেলেন, যিনি খুন হলেন, তিনি আসলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায়, সরকারি হসপিটালে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শহীদ। অবশ্যই আমি আসছি আমি একবার একটু কাজী মাসুম আক্তার কাছে চলে যাব। আপনি প্রথম এই বিষয়ে বলবো, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, তিনি প্রথম টেলিভিশনে বলেছিলেন জুনিয়র ডক্টরদের আন্দোলন যখন চলছে, যখন নাগরিক আন্দোলনে বিহমিত হয়ে গিয়েছিল গোটা নগর কলকাতা, সেই সময় উল্টো সুর আপনি গিয়েছিলেন, আপনি সবাইকে অবাক করে দিয়েছিলেন। আপনি বলেছিলেন এই আন্দোলন বেশি দিন টিকবার নয়। পরবর্তীকালে আমরাও বুঝতে পারি যে পশ্চিমবাংলায় বিরোধী রাজনীতিরা বা বিরোধী রাজনৈতিক দলগুলো যেরকম অশ্বডিম্ব প্রসব করছে, অনেকে মনে করছে সেই পথেও এই রাজনীতি, এই ধরনের নাগরিক আন্দোলন চলছে, আসলে কিছু হবে না। তবে হ্যাঁ, সাধারণ মানুষ যারা বেরিয়ে এসেছিলেন রাস্তায়, যারা রাত দখলে বেরিয়ে এসেছিলেন, তাদের প্রতি কিন্তু সম্মান কমেনি, তাদের কুর্নিশ জানাতেই হয়। কি মনে হচ্ছে 0.2 ভার্সন এইবার গ্রামগঞ্জ নাগরিক আন্দোলন কি গ্রামগঞ্জে পৌঁছাতে পারবে? আবার আজকের দিনে যেটা বলবো ওটাই ঐতিহাসিক বক্তব্য হবে এবং ওটাই মিলবে গ্যারান্টি। এক্ষুনি যেটা বলবো ওটা পশ্চিমবঙ্গ শুনেনি, উনি যে প্রসঙ্গ নিয়ে এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন, শুনেন, আন্দোলন যেটা তিলোত্তমানি হয়েছে, সুফল 0,
কুফল কুফল কয়েক লক্ষ পেশেন্টের ডাক্তার দেখেন, আউটডোর বন্ধ, চোখ অপারেশন বন্ধ, এনজিওগ্রাম বন্ধ, কয়েকজন মারা যাওয়া, সেটা 100 না 50 না 20, সেটা সরকার ঠিক করবে। ক্লিয়ার? এটা হচ্ছে রেজাল্ট। আর রেজাল্ট কি? কিছু লোকের টাকা নষ্ট হয়ে যাওয়া। ফুচকাওয়ালা, আলুওয়ালা, কাবলিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারাও টাকা দিয়েছে, সারাদিনের কষ্টার্জিত টাকা দিয়েছে। বৃদ্ধ বৃদ্ধা যারা আদর্শগত কারণে রাস্তা নেমেছে, গৃহবধূ যারা অনেক দিনকার বুকে যন্ত্রণা ব্যথা সেটা প্রকাশ করার জন্য রাস্তা নেমেছিল, টোটাল আশাহত। কোটি কোটি টাকা উঠেছে, কোটি কোটি টাকা, সেটা 4 লাখ 5 লাখ, সরি 4 কোটি 5 কোটি 10 কোটি 15 কোটি, ম্যাটার অফ ডাউট, ম্যাটার অফ কোশ্চেন, সেটা বিপুল বলে আমার মনে হয়। সেই টাকার ভাগাভাগিতে পরবর্তীকালে মারপিট হবে কিনা, দিস ইজ কোশ্চেন। তিলোত্তমার বাবা মা পরবর্তীকালে মামলা করতে পারে যে আমার মেয়ের নামে যে টাকাটা উঠলো আমি পেলাম না কেন, 1 কোটি পেলাম না কেন, 2 কোটি পাওয়ার কথা ছিল, কারা পেল? সেই টাকাটার ইডি হওয়া দরকার, সেটাকে অডিট করা দরকার। এটা এখন লাখ টাকার প্রশ্ন, যেটা কুণাল ঘোষ বলছে যে আবার রাস্তা যেটা নামছে, আবার কিছু টাকা ঘাপলা মারার জন্য, আবার টাকা শর্ট পড়তে পারে আরো কিছু টাকা তোলার জন্য। এটা হচ্ছে মোটিভ। আসলে কি হয়েছে? আসলে জিরো হয়েছে। যিনি লয়ার গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, দেখবে তো সিবিআই আর দেখবে সুপ্রিম কোর্ট। সিবিআই 3 মাসে জমা দেয়নি সন্দীপ ঘোষেরটা, চার্জশিট জমা না দেওয়ার জন্য, যা 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 আবার হয়ে গেছে। আর যিনি লয়ার ছিলেন তিনি দেখছিলেন বেশ আলোচনা হচ্ছে, হই হই হচ্ছে, টিভি চ্যানেল হচ্ছে, বুম আসছে, আমি সেলিব্রিটি অ্যাডভোকেট হব। যখন দেখলেন জিরো হচ্ছে, গালাগাল খাচ্ছে, পাত্তা পাত্র কেটে পড়ি ভাই, আগে কেটে পড়েছে। আর কি লয়ারে যাবে না? প্রচুর টাকা পয়সা দিয়ে দেশের শ্রেষ্ঠ লয়ারদের রাখতে পারে এই মাহাতোরা, যাদের কাছে টাকা আছে বলে দাবি করা হচ্ছে, নেই প্রমাণ করুক। আমরা বলছি আছে, তারা প্রমাণ করুক নেই। এটা ক্লিয়ার, নাম্বার 1। তাহলে সর্বনাশ হচ্ছে রোগীদের। এবার সর্বনাশ কাদের হবে? যে গ্রাম বলছেন না, মিড ডে মিল বলছেন না, মিড ডে মিলে না, আমি একটা জায়গার প্রধান শিক্ষক ছিলাম, শুনিনি? সেই প্রধান শিক্ষক থাকার সময় মিড ডে মিলের যে মহিলা কর্মীরা, সেই মহিলা কর্মীর শরীরের উপর দখলদারি নিতে চেয়েছে প্রেসিডেন্ট, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, নেতাদের শরীর তার চাই, শরীর ভোগ করবে। সেটা নিয়ে আমাকে লিখিত করে, আমি সরকারকে লিখিত করি, ভিডিওকে লিখিত করি। 2টো পিস্তল আমার টেবিলের উপর রেখে তিনি কথা বলতেন। ভিডিও বলছে উনি বিখ্যাত লোক, ওনার সাথে লাগবেন না, উনি শরীর ভোগ করতে চান করুন, আপনি চলুন আমার সাথে। ভিডিও বলছেন, ভিডিও বলছে, কাগজ আছে, প্রমাণ আছে। বাথরুম আক্তারে হাজার হাজার লড়াই আছে, একটা দুটো একলা লড়াই আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। এখন কি হবে? এখন যদি ভুল করে কিছু মহিলা, বিশেষ করে মিড ডে মিল কর্মীরা, তারা যদি রাস্তায় নামে, এই মিড ডে মিল কর্মীদের দড়িকার হাতে বাঁধা, শাসক দলের নেতাদের হাতে বাঁধা দড়িটা, ওই 1,500 থেকে 2,000 হচ্ছে না। আমি আপনাকে বলছি হাজার হাজার মিড ডে মিল কর্মী চাকরি হারাবে। কিচ্ছু হবে না। সঞ্জয় রায়কে ছাড়ার আমি দাবি করবো। সঞ্জয় রায়টা করেছে, সঞ্জয় রায়টা করেছি বলুন। সঞ্জয় রায় 2টো প্রস্টিটিউশনে গিয়েছিল, পতিতালয়ে গিয়েছিল ওই দিন রাতে 2টো পতিতালয় করে 3টে 3:30 ডাকা হয়েছিল। এই খুন করে রেপ করে দিয়ে তুই ফিনিশিং রাখতে, এইটা তো হয়েছে। যদি তদন্ত করা যায় দেখা যাবে। আমি বলছি এই রেপে খুনে জুনিয়র ডাক্তাররা দায়ী না, আমাকে ওরা জুনিয়র ডাক্তার আমি বলছি। লুটেরা লুটেরা। আপনি বাসে জানেন, বাসে পকেট মারি কি হয় জানেন তো? পকেট মারি যারা করে, যখন ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, জানি তখন সেই পকেট মারি জানি আমরা একজন ফাইল চালায়, আরেকজন থাকে, এবং তারপর আমি একবার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। বাংলার ইতিহাসে সবচেয়ে ব্যর্থ আন্দোলন, লোককে বিভ্রান্ত করার আন্দোলন। আমি শাহানের কাছে চলে যাবো। আমি একবার শাহানের কাছে চলে যাবো। শাহান, তাহলে কি মনে হচ্ছে যে এই আন্দোলন সত্যি কি জ্বলে উঠবে বাংলা? সত্যি কি মিড ডে কর্মীরা তারা আবার বিপদে পড়ে যাবেন না তো? শুনেনি। দেখুন, আন্দোলনের কি ফলশ্রুতি হবে সেটা বলে দেওয়ার ক্ষমতা অনেকের থাকতে পারে, আমার নেই। এখন কথা আমরা কেউই ভবিষ্যৎ দ্রষ্টা নই। মিড ডে মিল কর্মীরা না, আমরা কেউ, আমি আপনাকে একটু বলুন। এখন মিড ডে মিল কর্মীরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, নামছেন। এখন আমি কটা কথা বলবো আমি জানি না। আমি শর্টে আপাতত যে ইস্যুটা নিয়ে তারা রাস্তায় নামার কথা ভেবেছেন, তারা একটা স্মল স্কেল সার্ভে করেছেন যে এই যে মানে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার কি হাল আছে। যেহেতু এই প্রশ্নটা আরজি করের এই ঘটনা, যে প্রশ্নটাকে তুলে দিয়েছে, যেটা হ্যাঁ এটা ঘটনা, এটা
তুলনায় কম এসেছে ইস্যুটা, যে স্বাস্থ্য ব্যবস্থার কি পরিকাঠামো আছে আমাদের বাংলায় বা দেশেও, সেই প্রশ্নটা আরেকটু বেশি করে উঠলে হয়তো আরও অনেক আগে থেকেই গ্রামের মানুষও, অনেক সাধারণ মানুষ এর সঙ্গে আরও বেশি করে যুক্ত হতেন। তো এখন সেইটা শুরু হচ্ছে, শুরুয়াত। এখন শুরুয়াতের সময় যদি আগেই আমি বলে দিই যে তার কি ফলশ্রুতি হবে, সেটা আমি জানি না। মানুষের মধ্যে কেমন আশা পাওয়া যাচ্ছে? আশা যেটা 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 আসছে সেটা হলো যে দেখা যাচ্ছে যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা, যেটা গাইডলাইন আছে সরকারি, তার ধারে কাছে তো নেই। মানে আজকে যদি আরজি করের কথাই আমি বলি, আরজি করে যদি দেখা যাবে যে কোনো একটা দিন গেলে যে লাইন দিয়ে ডেলিভারির মতো পেশেন্ট ভর্তি হয়ে আছে। এখন আরজি করের মতো একটা টার্সিয়ারি হাসপাতালে যদি এরকম প্রাইমারি, মানে ডেলিভারি তো কোনো রোগ নয়, এটা স্বাভাবিক একটা প্রসেস, সেখানে পিএইচসিতে যেটা প্রাইমারি হেলথ সেন্টারে হওয়ার কথা, সেখানে যদি এতজন ডেলিভারির মতো পেশেন্ট আরজি করের মতো জায়গাতে যায়, তাহলে সেখানে যে স্পেশাল রোগের ট্রিটমেন্টগুলো সেগুলো হওয়া সম্ভব নয়, চাপ বাড়বে। এখন প্রাইমারি হেলথ সেন্টারগুলো, সাব সেন্টারগুলো বা ব্লক হাসপাতালগুলো যদি ঠিকমতো উন্নয়ন হতো, ঢেলে সাজানো হতো, তাহলে কলকাতার হাসপাতালগুলোতে এই পরিমাণে অবশ্যই আমাকে শেষ করতেই হবে, আমাদের সময় একেবারে শেষ। সত্যি কি তাহলে নতুন কোনো দিগন্ত উন্মোচিত হতে চলেছে একেবারে বছরের শেষের দিকে? একটা কথা যদি অ্যাড করতে পারি, সেটা হলো জানিয়ে রাখি যে আগামীকালের যে আন্দোলন, একটা কর্মসূচি যেখানে মিড ডে মিল কর্মীরা তারা গিয়ে আরজি করের ইস্যুতে ধিক্কার জানাবে সিবিআইকে, এবং গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর দাবিতে সিএমওইচের কাছে ডেপুটেশন দেবে। সেই কর্মসূচিকে পুলিশ আটকাতে চেয়েছিল এবং আমরা বাধ্য হয়েছিলাম কলকাতা হাইকোর্টে মুভ করতে। হাইকোর্টের অর্ডার, আগামীকাল প্রোগ্রাম হবে। তো একটা এইরকম সাধারণ প্রোগ্রাম যেখানে কোনো পলিটিক্যাল পার্টি নেই, যেখানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবিটা প্রধান, সেখানে যদি পুলিশের ভূমিকা হয়ে যাওয়া বন্ধ করা, তাহলে মানুষের সন্দেহ হবে যে পুলিশ আসলে এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নতি হোক এটা চায় না। ওদের ভবিষ্যৎ, ওদের ভাগ্য সুতোয় ঝুলছে, ওরা অত্যন্ত অসহায়, ওরা দিন, ওরা ক্ষীণ, ওরা উপেক্ষিত, এবং পার্টির যারা নেতা তাদের আশীর্বাদ ছাড়া ওদের একটা সেকেন্ড চাকরি থাকবে না। ফলে যদি এরকম ঘটনা ঘটে, আমার খুব কষ্ট লাগছে, পরে টকশোতে আসতে হবে, ওদের চাকরি চলে যাওয়ার কান্নাটা আপনার সাথে শেয়ার করবো, শুরু চলে যাবে, অন্যায় নাই যাচ্ছে। আমরা ভবিষ্যৎ দ্রষ্টা নই, কিন্তু কোন দিকে এগোচ্ছে, গতিপথ কোন দিকে, সত্যি কি তাহলে নবপর্যায়ে কোনো আন্দোলন হচ্ছে? একদিকে নাগরিক আন্দোলন, অন্যদিকে কি গ্রাম বাংলা, সেখানেও কি আন্দোলন গড়ে উঠছে? আবার অন্যদিকে গোটা উপমহাদেশে যত সময় গড়াচ্ছে, ধর্ম রাজনীতির বিষয় হয়ে উঠছে। অর্থাৎ বছরের শেষটায় এপার বাংলা বলুন, এই উপমহাদেশ বলুন, অথবা আমাদের নিজস্ব সামাজিক বাস্তবতা বলুন, চারিদিকে অন্ধকার। কিন্তু মনে রাখতে হবে, রাত যত অন্ধকার হয়, ভোরের আলো তত কাছাকাছি। অন্তত এই আশাটা আমরা রাখতেই পারি। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো পদ্মশ্রী কাজী মাসুম আক্তার এবং শাওন দাসকে, আলোচনায় সমৃদ্ধ করলেন তারা। আমরা অবশ্যই বাংলা জানতে চাইতে এই বিষয়ে নজর রাখবো। বাংলা জানতে চাইয়ের সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে। সবার আগে সবার